বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। দেশে 24 ঘন্টায় নতুন সংক্রমণের রেকর্ড আবারও ভাঙল। একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন 786 জন। সব মিলিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন প্রায় 11,000। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। 24 ঘন্টায় আরও একজন মারা গেছেন বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে করোনা সংক্রমণে প্রাণ গেল 183 জনের। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই পুরুষ। 24 ঘন্টায় 5,711 জনের নমুনা পরীক্ষার কথাও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 193 জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে 1,403 জনে। ডাক্তার নাসিমা সুলতানা আরও জানিয়েছেন, সচেতন হওয়ার পাশাপাশি শারীরিক দূরত্ব নিশ্চিত করা না গেলে সংক্রমণ কমানো সম্ভব নয়। একজনের থেকে আরেকজনের যে শারীরিক দূরত্ব, এটা বজায় রাখবেন। আমরা 3 ফুট বলছি, কিন্তু এটা যদি আরো বেশি হয় ভালো। শুধু স্বাস্থ্যবিধি মেনে চললেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। তাছাড়া আসলে আপনারা দেখছেন যে প্রতিনিয়তই আমাদের আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা যদি নিজে সচেতন না হই, তাহলে এই সংখ্যা কিছুতেই কমানো যাবে না। খুলনায় জ্বর শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। তিনি ভর্তি ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে। চিকিৎসকরা জানিয়েছেন, গেল সোমবার অসুস্থতা নিয়ে হাসপাতালে আসেন ওই রোগী। উপসর্গ দেখে তাকে পাঠানো হয় করোনা আইসোলেশন ওয়ার্ডে। আজ ভোরে 50 বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। এরই মধ্যেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতা হিসেবে তার পরিবারের লোকজনদের অন্য সবার থেকে আলাদা থাকার নির্দেশও দেওয়া হয়েছে। গার্মেন্টস ও দোকানপাট সব খুললে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানালেন, সেই সংক্রমণের ঝুঁকি কমাতে কাজ করছে মন্ত্রণালয়। আর এক্ষেত্রে করণীয় বিষয়ে দ্রুতই সুপারিশ করবে জাতীয় টেকনিক্যাল কমিটি। এছাড়া দ্রুতই হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের সুখবর দেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংক্রমণ রোধে গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির সাথে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক। টানা 3.5 ঘন্টার বৈঠকে চলমান পরিস্থিতি ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন দেশের প্রবীণ চিকিৎসক সহ স্বাস্থ্য খাতের সাবেক ও বর্তমান নীতি নির্ধারকরা। আসে কোভিড-19 আক্রান্তদের প্রকৃত সংখ্যা বের করার তাগিদ। সেই টেস্টিং এর পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। ওনাদের পরামর্শ এটা আরো বাড়াতে হবে এবং রিপোর্ট দেওয়ার সময়টা কমাতে হবে। এই বিষয়টি আমরা গ্রহণ করেছি এবং সাংবাদিকদের সাথে আলাপে আসে 10 মে থেকে দোকানপাট খোলার প্রসঙ্গ। জীবন ও জীবিকার টানাপোড়েনের কথা বললেও সেটি সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলেই জানালেন মন্ত্রী। স্বাভাবিকভাবেই এখন মার্কেট খোলা হয়েছে, গার্মেন্টস খোলা হয়েছে, দোকানপাটের আনাগোনা বাড়ছে, কাজের সংক্রমণ যে একটু বৃদ্ধি পাবে এটা আমরা ধরেই নিতে পারি। আমাদেরকে যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। টেকনিক্যাল কমিটি সরকারি হাসপাতালগুলোতে চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংকটের বিষয়টি অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রীও কালকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই বিষয়টি আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, অলরেডি এটা প্রসেসে আছে। মন্ত্রী জানান, আগামী কয়েকদিন সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ, তাই আবারও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। সরকারের যে নির্দেশনা থাকবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এমনিতেই করোনা টেস্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার সন্দেহভাজন রোগীদের যে টেস্ট হচ্ছে, এর মধ্যেও মিলছে নানা ধরনের অসঙ্গতি। পরীক্ষা করাতে গিয়ে পোহাতে হচ্ছে ভোগান্তি, আছে দীর্ঘসূত্রতা। সরেজমিন এমন চিত্র পেয়েছেন সহকর্মী আলমগীর স্বপন। ঢাকা ও বঙ্গবন্ধু মেডিকেলের ভাইরোলজি বিভাগ জানিয়েছে, পেশাদার টেকনোলজিস্টের অভাব, ল্যাব সংকট, পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং নমুনা সংগ্রহের ত্রুটি ভোগান্তির কারণ। করোনা আক্রান্ত মায়ের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পুরনো ভবনে। উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষাও করিয়েছিলেন এখানে। ফল ছিল নেগেটিভ। এতে স্বস্তি আসে সুমির পরিবারে। কিন্তু মায়ের অসুস্থতা না কমায় দ্বিতীয় দফা পরীক্ষা করান সলিমুল্লাহ মেডিকেলে। এবার রিপোর্ট পজিটিভ। পরীক্ষায় 2 রকমের ফলাফলে সংকটে সুমির পরিবার। আগে ঢাকা মেডিকেলে নেগেটিভ আসছে,
কিন্তু তারপরে মিটফুটে করছি, পজিটিভ আসছে। মার প্লেটে খাইছি, পানি গ্লাসে খাইছি, এখন তো আমাদের শরীরে চলে গেছে। পরপর দুবার পরীক্ষায় নেগেটিভ হলেও করোনা আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন এক ব্যাংক কর্মকর্তা। পরীক্ষায় এমন অসঙ্গতির তথ্য বাড়ছে। আবার আক্রান্ত রোগীর 14 দিন পর দ্বিতীয় দফা পরীক্ষা নিয়েও আছে ভোগান্তি। ওয়াইফের তো 14 দিন আগে পজিটিভ ছিল, এখন 14 দিন পরে আবার নেক্সট টেস্ট করতে আসছে যে এখনও সে পজিটিভ নাকি নেগেটিভ এটা জানার জন্য। আজকে এর আগে একদিন 2 দিন ঘুরে গেছি। 14 দিন আগে করে গেছি, তো তখন পজিটিভ ছিল, এখন 14 দিন পার হয়ে আজকে আবার করাইতে এসেছি। তো এসে শুনলাম যে নিয়মের পরিবর্তন হয়েছে। ব্যাকলগ থাকলে আমি আগের রোগীরটা আগে করবো, এটাই তো নিয়ম, না হলে তো আমার স্যাম্পল ডিগ্রেড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নতুন পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে ভিড় এর কয়েক গুণ। শুধু বঙ্গবন্ধু মেডিকেলে প্রতিদিন 7 থেকে 800 জন আসছেন পরীক্ষার জন্য, করাতে পারছেন মাত্র 3 থেকে 400। প্রায় একই পরিস্থিতি সারা দেশের 32টি ল্যাবে। চাইলেই দিনে দিনে করানো যাচ্ছে না করোনা পরীক্ষা। অসুস্থ শরীর নিয়ে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। এদিকে দৌড়ে ওদিকে দৌড়াই, মানে টেস্ট নেয় না। এখানে 50টা রুগী যদি থাকে আরও 50টা রুগী ভালো, সে রোগ নিয়ে যাচ্ছে বাসায়। তবে এত ভোগান্তির মাঝেও টেস্ট করাতে যারা পারছেন তারা খুশি। ভালো মতো করতে পারছি, বাট এই লাইনটা অনেক বড় ছিল। এখন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে 1 লাখের কাছাকাছি। এর মধ্যে মিলেছে কিছু ত্রুটি বিচ্যুতি। কালেকশনটা যারা করতেছে তারা প্রপারলি ট্রেন না, তারা একটু ভিডিওতে কি একটু দেখেছে, তারপরে তারা কালেকশন শুরু করছে। তো যার জন্য হয়তো কোয়ালিটি অফ স্যাম্পল ভালো না হওয়ার কারণে অনেক জায়গায় মানে রেজাল্ট পজিটিভ আসতেছে না। ফুসফুসের পানি থেকে যদি আমরা টেস্ট করে থাকি সেখানে প্রায় 94% পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটাই যদি আমরা গলা থেকে করি মাত্র 42% পাওয়া যাওয়ার সম্ভাবনা। কোন জায়গা থেকে এই স্যাম্পলটা নেওয়া হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে কবে নেওয়া হচ্ছে। অধ্যাপক সাইফুল্লাহ সারা দেশে একক গাইডলাইনে নমুনা সংগ্রহের পরামর্শ দিয়েছেন। সব জায়গায় একই নির্দেশনা যাতে মেনে চলা হয়, সেটা যদি করা হয় তাহলে এই জাতীয় ব্যত্যয় ঘটবে না। এরই মধ্যে আইইডিসিআর থেকে পরীক্ষার ভার স্থানান্তর হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এতে সংকট হবে না আশা করে ভাইরোলজিস্টরা জোর দিচ্ছেন সমন্বিত কার্যক্রমের ওপর। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ হচ্ছে করোনার সামনের সারি যোদ্ধাদের আক্রান্তের তালিকা। চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আক্রান্তের সংখ্যা এখন 4 অঙ্কের ঘরে। আর এজন্য যথাযথ সুরক্ষা সামগ্রীর অভাবসহ নানা সমস্যাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ফ্রন্টলাইনারদের আক্রান্ত হওয়ার তালিকা আরও দীর্ঘ হলে সংকট মোকাবেলা কঠিন হবে বলে মনে করছেন গবেষক আর চিকিৎসকরা। রিয়াজ রায়হানের প্রতিবেদন। একটি কক্ষে প্রায় 40 জনের বাস। কোনো কোনো ক্ষেত্রে এ সংখ্যা আরও বেশি। অপ্রতুল সুরক্ষা সামগ্রী আর থাকা খাওয়ার নিরাপত্তা নিশ্চিতের বালায় না থাকলেও করোনা সংকট মোকাবেলায় সব কাজের অগ্রভাগে পুলিশ। কোভিড-19 রোগী হাসপাতালে পৌঁছে দেওয়া, মৃতদের দাফনের ব্যবস্থাও করছেন বাহিনীর সদস্যরা। এক কথায় জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই থাকছে কার্যতালিকায়। ফলে পুলিশের 5 সদস্যের মৃত্যুর পাশাপাশি আক্রান্তের সংখ্যা এখন 1000-এর কাছাকাছি। পুলিশ তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে সরকারি দায়িত্ব পালন করার জন্য। এর পাশাপাশি তার পরিবারের প্রতিও তাকে নজর রাখতে হয়। আমারও পরিবার আছে। বাবা মা তো প্রতিদিনই ফোন দিয়ে কান্নাকাটি করে যে বাবা তুমি কেমন আছো, ভালো আছো কিনা, শরীরের প্রতি যত্ন নিও। তাদের মিথ্যা আশ্বাস দিয়ে ভিডিওতে অনেক সময় দেখায় যে আমরা কাজ করতে চাই, কিন্তু এটা তো মিথ্যা, আমরা তো জানি এটা। কর্মকর্তারা বলছেন সংকট মোকাবেলা করেই শেষ পর্যন্ত দায়িত্ব পালনে অবিচল থাকবে করোনা দুর্যোগের সম্মুখ সমরের এ যোদ্ধারা। বাংলাদেশ পুলিশের দেশপ্রেমিক এই সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশ পুলিশের সদস্যদের স্বার্থ রক্ষা এবং তাদের সুচিকিৎসা, তাদের কল্যাণ নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। কোভিড আক্রান্তের সংস্পর্শে সবচেয়ে বেশি থাকতে হয় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের। এ খাতের সক্ষমতা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে শুরু থেকে বেশ আলোচনা সমালোচনার মধ্যেই মারা গেছেন 2 জন চিকিৎসক। আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে, যার মধ্যে শুধু চিকিৎসকই 5 শতাধিক। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। কেন? পূর্ণাঙ্গ পিপি সবগুলো অংশ দিতে হবে। কম্পোনেন্ট গুলো যদি আপনার প্রত্যেকটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে আগামী সংক্রমণের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। আরেকটা জিনিস হলো আপনার হলো কমিউনিটি ট্রান্সমিশন, যেটা এখন হচ্ছে। আরেকটা কারণ হলো আপনার রোগীরা হিস্ট্রি হ্যাক করে আপনার চিকিৎসা নিতে আসছে। মিস হ্যান্ডলিং অফ পিপি। পঞ্চম কারণটা হলো আপনার স্বাস্থ্যসেবা কর্মীদের প্রপার ট্রেনিং এর অভাব।
গণমাধ্যমেও পড়েছে করোনার থাবা। মৃত্যুবরণ করেছেন একজন সাংবাদিক, আক্রান্ত শতাধিক। সম্মুখ যোদ্ধাদের আক্রান্তের তালিকা দীর্ঘ হতে থাকলে সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করেন চিকিৎসক, গবেষকরা। নিজস্ব সংস্থা আর প্রতিষ্ঠানকেই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। কিন্তু এই রোগীর সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে এবং আনুপাতিক হারে আমাদের অনেক যদি চিকিৎসক আক্রান্ত হয়ে আইসোলেশনে যান কিংবা তাদের সংস্পর্শে যারা আসবেন তাদেরকে যদি কোয়ারেন্টাইনে যেতে হয় তাহলে কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দেখা দেবে। এক্ষেত্রে আমাদের খুবই জরুরি হচ্ছে যে সংক্রমণ প্রতিরোধের উপর জোর দেওয়া। শুধুমাত্র কোয়ালিটি প্রোডাক্টিভ গিয়ার আর ট্রেনিং আপনার হলো এই অবস্থা থেকে উত্তরণ করতে পারে, আদারওয়াইজ সম্ভব না। পুলিশ এবং স্বাস্থ্য খাতে যারা কাজ করছে তারা কিন্তু সরকারের সঙ্গে সরাসরি ভাবে কাজ করছে, বাংলাদেশে তো বটেই। সেই ক্ষেত্রে সরকারের দায়িত্বগুলো অনেক বেশি। ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের যারা কর্মী, সেই প্রতিষ্ঠানের কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে তাদেরকে নিরাপত্তা বিধান করা। নিয়ন্ত্রণহীন সাধারণের চলাচল আর রোগীদের তথ্য গোপনের প্রবণতা বাড়াচ্ছে ঝুঁকি। ফলে চিকিৎসক আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রান্ত হওয়া রোধ দুরূহ হয়ে পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দুর্যোগের সময়েও বিএনপি মানুষের পাশে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিকভাবে সরকারের কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। সেখানে বিএনপি অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি, বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। একদিকে মার্কেট খুলে দেয়া আর অন্যদিকে সামাজিক দূরত্ব মানতে বলা পরস্পর বিরোধী সিদ্ধান্ত, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নানা অব্যবস্থাপনা আর সিদ্ধান্তহীনতায় সংকট আরও বেড়েছে। করোনা সংকটের শুরু থেকেই স্বাধীন মতের দমন, তথ্য গোপনের মানসিকতা, সংক্রমণ বিষয়ে, করণীয় বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অদূরদর্শিতা, সমন্বয়হীনতা, অস্বচ্ছতা এবং করোনা চিকিৎসায় চরম অব্যবস্থাপনা পুরো জাতিকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2,55,000 ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় 37 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণ গেছে 1200-র বেশি মানুষের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 71,000 ছাড়িয়েছে। আক্রান্ত 12 লাখের বেশি। স্পেনে নতুন করে মারা গেছেন 185 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 25,000। ইউরোপের অপর দেশ ইতালিতে নতুন করে 236 জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে প্রাণহানি এখন 29,000-এর বেশি। ব্রিটেনে নতুন করে মৃত্যু হয়েছে 693 জনের। মোট প্রাণহানি 29,427 জনের। করোনা মোকাবেলায় $800 কোটি তহবিল গঠন করল ইউরোপীয় ইউনিয়ন। মহামারী নিয়ন্ত্রণে দ্রুততম সময়ে রোগ শনাক্ত, প্রতিষেধক এবং ওষুধ আবিষ্কারে ব্যয় হবে এই বিশাল অর্থ। এই কর্মযজ্ঞে সহযোগী হয়েছে বিশ্বের প্রায় 40টি দেশ ও সংস্থা। ভিডিও কনফারেন্সে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দেয়নি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। করোনা মহামারীর চলছে 5 মাস। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী দীর্ঘ সময় ঘরবন্দি থাকলেও থামানো যায়নি মৃত্যুর মিছিল। একদিকে ভয়াবহ ছোঁয়াচে এই ভাইরাস, অন্যদিকে চরম অর্থনৈতিক বিপর্যয়। উভয় সংকটে লকডাউন শিথিলে বাধ্য হচ্ছে অনেক দেশ, যদিও এখনো অজানা করোনার চিকিৎসা ও প্রতিষেধক। এই অবস্থায় দ্রুততম সময়ে মহামারী নিয়ন্ত্রণে আনতে করোনার ওষুধ ও টিকা আবিষ্কারে $800 কোটি তহবিল গঠন করল ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্লোবাল করোনা ভাইরাস রেসপন্স সামিটে আসে এ ঘোষণা। এ প্রচেষ্টার অংশীদার অনেক, কিন্তু লক্ষ্য এক, ভাইরাস নির্মূল করা। এজন্য সাধ্যের সবটা দিয়ে চেষ্টা করতে হবে। ঐক্যবদ্ধ লড়াইয়ে অর্থের যোগান নিশ্চিতে কাজ করতে হবে পুরো বিশ্বকে। আজকের দিনটি করোনা মোকাবেলায় মাইলফলক, কারণ সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববাসীর এমন ঐক্য নজিরবিহীন। গবেষণায় যত বেশি সমন্বয় আসবে, প্রতিষেধক আবিষ্কারে আমাদের বিজ্ঞানীরা তত দ্রুত সফল হবেন।
পৃথিবীর এ যাবৎকালের ইতিহাসে করোনার এই প্রতিষেধকই হবে জোরদার ঐক্যের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রতিদান। ইউরোপীয় কমিশন, যুক্তরাজ্য, নরওয়ে, ফ্রান্স, জার্মানি, কানাডা, সৌদি আরব, জাপান সহ ৩০টি দেশ এবং জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিরাও সহযোগী হচ্ছেন এ প্রচেষ্টায়। তহবিলের $৪৪০ কোটি খরচ হবে কোভিড-19 প্রতিষেধক তৈরির গবেষণায়। লকডাউন এন্ড স্টে এট হোম অর্ডারস বৈশ্বিক সংহতির শক্তিশালী উদাহরণ এই উদ্যোগ। তবে অনেক দেশ লকডাউন আর ঘরে থাকার নির্দেশনা শিথিল করেছে। এক্ষেত্রে বারবার হাত ধোয়া আর শারীরিক দূরত্ব বজায় রাখার বিকল্প নেই। মনে রাখতে হবে, ভিড়ভাট্টা বা জনসমাগম মানেই ভাইরাস সংক্রমণ। যেখানে ওষুধ তৈরি হোক না কেন, পৃথিবীর সব প্রান্তে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গেল মাসে অভিন্ন প্ল্যাটফর্ম গঠন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কর্মযজ্ঞে প্রয়োজনীয় অর্থের জোগাড় নিশ্চিতে এ তহবিল গঠন। পরাশক্তিগুলোর মধ্যে এ আয়োজনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, রাশিয়া। নুসহাত কামাল, যমুনা নিউজ। আমরা একটু ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানতে চাই সরাসরি। ফ্রান্সের সবশেষ তথ্য নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু তাহির। তাহির, আপনার কাছে জানতে চাই, ফ্রান্সের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? দেশটাতে অনেক মৃতের সংখ্যা আছে, এখনকার সবশেষ কি পরিস্থিতি? ধন্যবাদ রাহাত মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে ফ্রান্সের বর্তমান পরিস্থিতি হচ্ছে যে সবাই অপেক্ষা করছে 11 মে লকডাউন উঠে যাবে, আবার স্বাভাবিক হবে, এরকমই একটা অপেক্ষা। যদিও 11 মে লকডাউন পরিকল্পনা নিয়ে গতকাল সংসদে যে অধিবেশন শেষ হয়েছে, সেখানে সরকার দল কিন্তু এক ধরনের হেরেছে। মানে লকডাউন পরিকল্পনা যেটি উত্থাপন করা হয়েছিল তার বিরুদ্ধেই বেশি ভোট পড়েছে। বিরোধী দল মনে করছে যে এই মুহূর্তে স্কুলগুলো যাতে খুলে না দেওয়া হয় এবং এটার উপরে প্রচন্ড প্রেসার করছে বিরোধী দলগুলো। যদিও ম্যাক্রন সরকার তারা মনে করছে যে 11 মের পরে সব স্কুলগুলো স্বাভাবিক হয়ে যাবে এবং ইমানুয়েল ম্যাক্রন আজকে একটি স্কুল পরিদর্শনও তিনি করেছেন, সেখানে উজ্জীবিত করার চেষ্টা করছেন। অপরদিকে আরেকটি বিষয় যে 11 মের পর ঠিক কিভাবে কর্মপরিকল্পনা বা কাজের অবস্থান সবকিছু মিলিয়ে একটা বলা যায় যে হযবরল পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে সরকার এবং বিরোধী দলের। অন্যদিকে আজকে ফ্রান্সের যে সবচেয়ে বড় মসজিদ, যেটি মূলত মুসলমানদের বড় প্রতিষ্ঠান হিসাবে পরিচিত, প্যারিস গ্র্যান্ড মস্ক, সে মস্ক থেকে মস্কের তত্ত্বাবধায়ক তিনি দাবি করেছেন যে আগামী 24 মের আগে নানা শর্ত দিয়ে হলেও মুসলমানদের সকল মসজিদগুলোকে খুলে দেওয়া হয়। যদিও এ ব্যাপারে সরকার থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। অপরদিকে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল যে এই অবস্থাতে যেহেতু পর্তুগালে কাগজহীনদের একটা পরিকল্পনা দেওয়া হয়েছিল, এরকম পূর্ণ দেওয়া হচ্ছে পার্লামেন্টে এরকম। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আমরা জানি অনেক প্রবাসী রয়েছেন ফ্রান্সে, তারা বসবাস করছেন প্যারিস সহ অন্যান্য শহরে, তারাও নিশ্চয়ই নানা রকম সংকটের মধ্যে আছেন। এই সংকট থেকে উত্তরণের জন্য তাদেরকে কি কেউ সহযোগিতা করছে, ফরাসি সরকার অথবা বাংলাদেশ দূতাবাস? বেসিক্যালি যে সংকট, সেটি বড় সংকট, মানে যারা আনডকুমেন্টেড আছেন এবং নতুন এসেছেন তাদের খাবারের কিছু সংকট ছিল, সেটা কমিউনিটি থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে। দূতাবাসের যে সহযোগিতা, এটা নামমাত্র, এটা খুব একটা যে মানুষের কাজে লেগেছে তা আমার কাছে বোধগম্য নয়। অপরদিকে বাংলাদেশি যারা ঢাকায় আটকা পড়েছিলেন, তাদের একটি বিশেষ ফ্লাইটে প্রায় 150 থেকে 170 জন প্রবাসী বাংলাদেশি তারা ইতিমধ্যে গত 3 মে চলে এসেছেন এবং ধারাবাহিকভাবে আরো বাকিরাও আসার সম্ভাবনা রয়েছে। তবে যেটা বলতে পারি যে এই মুহূর্তে বাংলাদেশ কমিউনিটিতে আসলে খুব একটা সংকট আমরা দেখতে পাচ্ছি না। তাহির, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফ্রান্সের খবরাখবর আমাদেরকে অত্যন্ত সাবলীলভাবে জানানোর জন্য। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই আমাদের সাথে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হলেও রাজধানীতে মানুষের চলাচল বেড়েই চলছে। প্রধান সড়কগুলোতে আজও ছিল গাড়ির লম্বা সারি। বাস ছাড়া প্রায় সব ধরনের গাড়ি দেখা গেছে ঢাকার সড়কে। প্রয়োজনের দোহাই দিয়ে বেরিয়ে আসছেন অনেকেই, সেই সাথে বিভিন্ন উপায়ে আজও রাজধানীতে প্রবেশ করছেন মানুষ। চেকপোস্টগুলোতেও কড়াকড়ি নেই আগের মতো। তারপরও রাজধানীর বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শ্রমিকরা। দুপুর 1টায় রাজধানীর যাত্রাবাড়ি মোড় দেখে বোঝার উপায় নেই, দেশ জুড়ে করোনা আতঙ্ক। রিক্সা, সিএনজি, প্রাইভেট কার, ট্রাক
কি নেই সড়কে, অনুপস্থিতি কেবল বাসের। মাঝে মাঝে জট সামলাতে কর্মতৎপরতা দেখাতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। পথে নামা মানুষের সরল উত্তর, জরুরি প্রয়োজন নয়তো পেটের তাগিদ। বাড়িতে যাবো, একটু আসছিলাম সকালে, ব্যাংকে কাজ ছিল। নিয়েও থাকতে বলছে ঠিক আছে, তো কামও কি তাহলে প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বার আছে, তাদের দায়িত্ব, তাদের আমাদের কয়টা ভোটার তারা জানে। থাকতে বলছে ঠিক আছে, কিন্তু এখন বাসা থাকতে পেটতে চলতেছে না, কি করবো বলেন, এখন পেটের দায়িত্ব বেড়ে হইতেছে। মায়েরা নিতে আসি, স্কুল বন্ধ আজকে 1 মাস 10 দিন ধরে স্যার, মায়েরা স্যার আমরা থাকতে পাই না। বকেয়া বেতনের দাবিতে সকালে রামপুরা সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা। 1.5 ঘন্টার অবস্থানে প্রায় 2 কিলোমিটার জুড়ে জট লেগে যায়। পরে টহলরত সেনা সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করে সড়ক থেকে ফুটপাতে সরায়। 1 টাকাও দেয়নি 3 মাসের মধ্যে, আমরা বেতন পাবো 3 মাসের। পুলিশে বলছে কি পলায়া যদি যায়, মাল যদি নামায়, এই দেয় আমরা, কিন্তু পুলিশ প্রশাসন থাইকা মাল মেশিন নামাইয়া দিছে, মালিকেরা পুলিশের সাহায্য করছে। সরকারের অনুদান ও ত্রাণের দাবিতে গাবতলী বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করে গণপরিবহন শ্রমিকরা। প্রায় 2 ঘন্টা ধরে চলে শ্রমিকদের এই বিক্ষোভ। তাদের অভিযোগ, সারা বছর শ্রমিক কল্যাণ ফান্ডের নামে চাঁদা তোলা হলেও মহামারীর এই সময়ে কোনো সহযোগিতা মিলছে না। রুম ভাড়া দিতে পারতেছি না, আমাকে ঘর তালা মেরে দিতে আছে, কারণ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমরা কিচ্ছুই পাইনি। নিজেও মরা যাবো, নিজের বাচ্চাও মরা যাবো, তাহলে কেমনে? ত্রাণ দিয়ে তো আর সংসার চলে না, এ দিয়ে তো আর কয়দিন, এইটা 5 কেজি চাউল তো দেখা যায় 5 দিনেই শেষ। দৈনিক চাঁদা নেই আমাদের, আমরা এখনো সরকারি অনুদান কেউ আয়া, কমিশনার, কাউন্সিলর, তারা কোনোদিন, চেয়ারম্যান মেম্বার, তারা কোনোদিন বলে নাই আপনাদেরকে এই অনুদান দিচ্ছে, আপনারা খান। এই 1.5 মাস থেকে শুরু করে আগামী যদি আরো 1-1.5 মাস বন্ধ থাকে, আমাদের কি চালাইতে পারবে না? আর যদি নাই পারে, আমরা লকডাউন খোলার পরও আমরা গাড়ি চালাবো না। এরই মধ্যে রাজধানীতে নানা উপায়ে ঢুকছে হাজারো মানুষ। মানুষের চাপ রয়েছে শিমুলিয়া, কাঁঠালবাড়ি আর দৌলদিয়া, পাটুরিয়া ঘাটেও। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাভারে গেল 24 ঘন্টায় নতুন করে আরও 8জন পোশাক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্ত পোশাক কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গেল 24 ঘন্টায় 40 জনের নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে 8 জনের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে 7 জনকে মিরপুরের মাতৃসদন লালকুটির হাসপাতালে পাঠানো হয়েছে, আর একজন আছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে। নতুন করে 8 জন সহ সাভারে মোট আক্রান্তের সংখ্যা 44 জন। এদিকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারের আশুলিয়াতেও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। অভিযোগ, 3 শতাধিক শ্রমিকের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ। পরে আন্দোলনের মুখে অর্ধেক বেতন দিলেও বাকি টাকা পরিশোধে গড়িমসি শুরু করে কর্তৃপক্ষ। বাকি পাওয়ার দাবিতে বিক্ষোভে নেমেছে বলে জানান শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে বাড়ি ফিরে যায় শ্রমিকরা। আমার বেতন দেয় অর্ধেক, 2000 1000 করে। আমাদের ঘর ভাড়া আছে, খাওয়া দাওয়া বিনা বেতনে নোটিশ দিয়ে দিছে, কোনো বেতন হবে না, যতদিন বন্ধ থাকবে কোনো টাকা দিবে না। নিজেদের মায়ের চিন্তা না করে, সন্তানের চিন্তা না করে আমরা আজকে রাস্তায় নেমেছি। আক্রান্ত হচ্ছেন প্রতিদিন, জীবনের ঝুঁকি লেপ্টে আছে সারাক্ষণ। স্ত্রী, সন্তান, বাবা মা, তারা যেন সব মায়ের ঊর্ধ্বে। তারা কোভিড-19 রোগীদের সরাসরি চিকিৎসক। আক্রান্তদের সেবা দিতে গিয়ে প্রিয়জনদের থেকে দূরে থাকছেন দিনের পর দিন। দায়িত্ব পালনের ফাঁকে নিজ পরিবারের উদ্বিগ্নতাও ঘিরে ধরে না কখনো কখনো। সবকিছুর পরও আক্ষেপ নাই ফ্রন্টলাইনের এই যোদ্ধাদের। সব কষ্ট উবে যায় কোনো আক্রান্তের সুস্থ হওয়ার খবরে। আরও জানাচ্ছেন সহকর্মী লাভলি বিথি। করোনা সংক্রমণ থেকে সবাই যখন নিজেকে রক্ষা করার চিন্তা করছে, ঠিক সেই মুহূর্তে চিকিৎসকদের লড়াই চোখে না দেখায় সেই শত্রুর বিরুদ্ধে। অনেক সীমাবদ্ধতা, তবুও থেমে নেই এই ফ্রন্টলাইনাররা। যখন একজন ডাক্তার হই, তখনই কিন্তু এই মনোবলটা তখনই আমাদের তৈরি হয়ে যায় যে আমরা জানি আমাদের করতে হবে, এটা আমাদের দায়িত্ব। শুধু প্রফেশনাল না, মানবিক কথার দিক থেকেও এটা আমাদের দায়িত্ব। চিকিৎসা দিতে হবে, শক্তিশালী হয়ে মানসিকভাবে শক্ত থেকে দিতে হবে, এবং তারপরেও হয়তো সব রোগীকে আমরা সুস্থ করতে পারবো না। এই পুরো বিষয়টাকে মেনে নেওয়ার শিক্ষাটাই হয়তো আমরা এই দীর্ঘ সময় ধরে পেয়েছি বলেই এখন এই করোনার কঠিন সময়েও আমরা একইভাবে চিকিৎসা দিতে পারছি। চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ, অনুযোগ আছে, কিন্তু সবকিছুর পরও চিকিৎসকরাই ভরসা। আর এটা উপলব্ধি করেন বলেই নানা অব্যবস্থাপনার মাঝেও কাজ করে যাচ্ছেন তারা, নিচ্ছেন নিজের জীবনের ঝুঁকি। করোনা পেশেন্টকে আমরা যখন ডিল করি, তখন আসলে আমাদের এই চিন্তাগুলো
যে আমার পরিবার আছে বা আমার নিজের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এভাবে চিন্তা করে আসলে আমরা কাজ করি না। আর সেটা যদি আমরা চিন্তা করতাম আসলে কাজ করাও সম্ভব না। একজন রোগীর হাসিতেই চিকিৎসকের ভালো লাগা, রোগীর ব্যথায় তারাও ব্যথিত হন। আমরা যে চিকিৎসাটা দিচ্ছি অনেকেই ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু অনেকে যারা ভালো হচ্ছেন না, কেন হচ্ছে না সেটাও আমরা জানি না। কিন্তু আমাদের চোখের সামনেই যখন রোগীটা খারাপ হয়ে যায়, ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে তিনি খারাপ হয়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, হয়তোবা আইসিইউতে শিফট করতে হচ্ছে। অসহায়ত্ব কাজ করে না, এটা অস্বীকার করা যাবে। চিকিৎসকদের সুরক্ষিত রাখতে হবে, আর তা করতে ব্যর্থ হলে সংকটে পড়ব আমরা সবাই। চিকিৎসা পেশায় আসার আগে মানব সেবার যে শপথ তারা নিয়েছিলেন, যথেষ্ট নিরাপত্তা না থাকলেও সে দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন। আর এই পেশাগত দায়িত্ব পালনের সময় ভয়, আবেগ তাদেরও কাজ করে, ঝুঁকি তাদেরও আছে, কিন্তু তারপরও সবকিছু ছাপিয়ে দায়িত্বের ভারও যে তাদেরই বেশি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাশিয়ার করোনা পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন দেশটির রুদেন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী সাইফুল আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, আপনার কাছে জানতে চাই রাশিয়ার পরিস্থিতি কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন, আর রাশিয়া ঠিক কিভাবে এই মহামারী মোকাবেলায় কাজ করছে? ধন্যবাদ আপনাকে। আপনারা হয়তো জানেন রাশিয়াতে গত এক সপ্তাহে ধরে অনেক পরিমাণ করোনা রোগীর সংখ্যা পাওয়া যাচ্ছে। আজকে পর্যন্ত এখানে করোনা রোগীর সংখ্যা 1,55,370 জন। এর মধ্যে মারা গিয়েছেন 1,451 জন এবং সুস্থ হয়ে ফিরেছেন 19,865 জন। আপনারা হয়তো জানেন যে 31 জানুয়ারিতে প্রথম আমাদের এখানে মস্কোতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। এরপর থেকে রাশিয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রথমে তারা চীন থেকে আগত যারা এসেছেন শিক্ষার্থী, তাদের সবাইকে করোনার টেস্ট করানো হয়েছে। এর মধ্যে যাদের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং যাদের অবস্থা খারাপ ছিল তাদের হসপিটালে ভর্তি করানো হয়েছে। কিন্তু রাশিয়া যেটা তাদের একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে তারা শুধু কয়েকটি মাত্র দেশের প্রতি, তারা নির্দিষ্ট কয়েকটি দেশের প্রতি নজর রেখেছিল, কিন্তু ইতালি বা অন্যান্য যারা ইউরোপের আশেপাশে দেশগুলো যেগুলো আছে সেগুলোর প্রতি তারা তেমন ভাবে নজরদারি করেনি। তার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে হঠাৎ করে রাশিয়াতে খুব সংখ্যা দিনে দিনে খুবই বেড়ে যাচ্ছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আসলে আমি জানি না মস্কোতে কত সংখ্যক বাংলাদেশি আছেন, তারা ঠিক কিভাবে তাদের দিন পার করছেন, আর শ্রমিক বা চাকরিজীবী কেউ আছেন কিনা বাঙালি, তাদের পরিস্থিতি কেমন, যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে? জি জি জি, এখানে আমাদের কমিউনিটি অতটা বড় না, এখানে প্রায় 1,000-2,000-এর মতো আমরা এখানে বাংলাদেশি বাস করি এবং এর মধ্যে বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্টরা এখানে বাসা থেকে প্রায় সবাই টাকা এনে পড়ালেখা করে, তাদের খাবারের খরচ চালায়। এর জন্য তাদের একটু অসুবিধার মধ্যে তারা পড়েছে। তবে বাঙালি কমিউনিটির বড় ভাই যারা আছে তারা হাত বাড়িয়ে দিয়েছেন, তারা যেভাবে পারছেন সামর্থ্য অনুযায়ী আমাদের স্টুডেন্ট যাদের আছে তাদেরকে সাহায্য করছেন। এবং বাংলাদেশ এম্বাসি থেকেও বলা হয়েছে একটা তালিকা করার জন্য, যেসব স্টুডেন্টদের সমস্যা আছে তারা এম্বাসির সাথে যোগাযোগ করছে, এম্বাসি একটি তালিকা করছে এবং এম্বাসি থেকে বলা হয়েছে তারা যথাসাধ্য তারা চাবে যে স্টুডেন্টদের সমস্যাগুলো যাতে সমাধান করতে পারে। সাইফুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে অত্যন্ত দারুণভাবে সেখানকার পরিস্থিতি আমাদেরকে ব্যাখ্যা করার জন্য। দর্শক, এরই সাথেই করোনা আপডেটের সময় হলো আরেকটা বিরতির, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। হটস্পট নারায়ণগঞ্জে কাল থেকে শুরু হচ্ছে করোনা টেস্ট। সেখানকার 300 শয্যা হাসপাতালে শেষ হয়েছে পিসিআর ল্যাব স্থাপনের কাজ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই ল্যাবটি। সাথে আইসিইউ ওয়ার্ড স্থাপনের কাজও শেষ হয়েছে। আগামীকাল সকালে স্থানীয় সংসদ সদস্য AKM সেলিম ওসমান ল্যাব ও 10 শয্যার আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে এই ল্যাবে 24 ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল জানা যাবে। এর মধ্যেই ল্যাবে 2 জন টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দক্ষ করে তুলতে ঢাকা থেকে বিশেষজ্ঞরা গিয়ে তাদের প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়া হাসপাতালের 16 জন চিকিৎসক, 60 জন নার্স ব্রাদার সহ 100 স্বাস্থ্যকর্মী থাকা, খাওয়া ও তাদের আনা নেওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই পিসি ল্যাব শুধু এখন না, শুধু করোনার জন্য না, ভবিষ্যতে যে কোনো রোগের জন্য, ডেঙ্গু পিসিআর যে কোনো রোগের জন্য আশা করি পিসিআর ল্যাবটি আমরা ব্যবহার করতে পারবো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। উনি নারায়ণগঞ্জে টেলিকনফারেন্স করে তারপর উনি
বিষয়টা উপলব্ধি করে অতি সত্বরই বলবো আমি, অনেক তাড়াতাড়ি আমাদের ল্যাবের ব্যবস্থা, পিসিআর এর ব্যবস্থা উনি করেছেন। বরিশালে হতদরিদ্রদের চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী, সেই সাথে নিজেদের রেশন থেকে কর্মহীনদের দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। বাকেরগঞ্জের পাদ্রী শিবপুর এলাকায় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে ৭ পদাতিক ডিভিশন। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অসহায় রোগীদের চিকিৎসা সেবা দেন সেনা সদস্যরা। বিনামূল্যে দেওয়া হয় ওষুধও। এ সময় শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া নিজেদের রেশন থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন সেনা সদস্যরা। করোনা মহামারীর মধ্যেও রংপুরে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন পল্লী চিকিৎসকরা। প্রয়োজনে ছুটে যাচ্ছেন সেবা প্রার্থীদের বাড়িতে। সন্দেহ হলেই জানাচ্ছেন স্বাস্থ্য বিভাগকে। বিপদে তাদের পাশে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন রোগীরাও। সরকার মাঝারুল মান্নানের প্রতিবেদন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। তাই সতর্কতা হিসেবে অনেক ডাক্তার বন্ধ করে দিয়েছেন প্রাইভেট প্র্যাকটিস। তবে এমন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই পল্লী চিকিৎসকরা। এই মহামারীকালে ঝুঁকি নিয়ে তারা সেবা দিয়ে যাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীকে। উপসর্গ সন্দেহ হলেই তারা জানাচ্ছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের, করছেন নমুনা সংগ্রহের ব্যবস্থা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে এখানে সেভাবে ডাক্তাররা থাকতেছে না। এই জন্য শেষ পর্যন্ত শেষ ভরসা আমাদের পল্লী ডাক্তাররা। তারা সবসময় আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমি আজকে কল করার সঙ্গে সঙ্গেই তারা আমার কাছে আসছেন। যেটা আমাদের দ্বারা সম্ভব না, যেটা সন্দেহমূলক হচ্ছে, সেটা নমুনা কালেক্ট করে আমরা সেটা উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠাই। প্রয়োজনে পল্লী চিকিৎসকরা ছুটে যাচ্ছেন রোগীর বাড়িতে। নিজস্ব ব্যবস্থাপনায় সুরক্ষা সামগ্রী জোগাড় করে দিচ্ছেন বিরামহীন সেবা। আতঙ্কর এই দুর্যোগের মধ্যে বাইরে বেরোতে পারছে না, আমাদেরকে ডাকা মাত্র 24 আওয়ার্স, বিনা পারিশ্রমিকে আমরা সেখানে গিয়ে তাদেরকে সেবা দিচ্ছি। নিজের অর্থায়ন থেকে বাজার থেকে ক্রয় করে কিছু সংখ্যক সরঞ্জাম আমাদের কিনে নিয়েছি, যেটা সকালে ব্যবহার করে বিকালে পরিষ্কার করে রাত্রে আবার পুনরায় আমাদেরকে পড়তে হচ্ছে। করোনা উপসর্গ শনাক্তে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে পল্লী চিকিৎসকদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। পল্লী চিকিৎসকদের মানে এই স্বাস্থ্য বিষয়ক, করোনা বিষয়ক কিছু তথ্য আমরা দিয়েছি। করোনা সম্পর্কিত যদি কোনো রুগী ওনারা দেখতে পান, সেটার জন্য সাথে সাথে ওরা নোটিশ করেন আমাদের। সরকার যেন এদেরকে প্র্যাকটিস করার একটা বৈধ একটা প্ল্যাটফর্ম আগামীতে দেওয়ার সুযোগ দেয়, কারণ আমরা দেশের ক্রান্তি লগ্নে আমরা মানুষের পাশে আছি। দেশে এখন পর্যন্ত নিবন্ধিত পল্লী চিকিৎসক 1,04,000, এর মধ্যে 10,500 চিকিৎসক রংপুর বিভাগের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। করোনার প্রভাবে আর্থিক সংকটে পড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানিগুলো। অফিস বন্ধ থাকায় কর্পোরেট গ্রাহকদের বিল আদায় করা যাচ্ছে না। টাকা দিতে গড়িমসি করছেন বাসাবাড়ির গ্রাহকরাও। ফলে সেবা দিতে গিয়ে বেকায়দায় পড়ছেন ইন্টারনেট সেবাকর্মীরা। অনেকেই পাচ্ছেন না বেতন। ব্যবসায়ীদের দাবি, পরিস্থিতি না বদলালে বন্ধ হয়ে যাবে অর্ধেকের বেশি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গত 26 মার্চ থেকে বন্ধ রয়েছে সরকারি বেসরকারি অফিস। তবে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সচল আছে ভার্চুয়াল অফিস, ব্যবসা, এমনকি টেলিমেডিসিন সেবা। এদিকে চাহিদা বাড়ায় ব্যান্ডউইথের চাপই শুধু নয়, বরং পরিচালনা ব্যয়ও বেড়ে গেছে। আছে পাওনা পরিশোধের চাপ। এমন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে গিয়ে বেকায়দায় পড়েছে আইএসপিগুলো। করোনার এই পরিস্থিতিতে আমাদের অপারেশনাল কস্ট কিন্তু বেড়ে গেছে। আমাদের কর্মীদের বেতন, ব্যান্ডউইথের চার্জ, বিদ্যুৎ বিল, পপের বাড়ি ভাড়া, এগুলো সব একই রকম আছে, কিন্তু ইন্টারনেটের বিলের কালেকশন অনেকাংশে কমে গেছে। এই যে আয় এবং ব্যয়ের একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, এইটা এই মুহূর্তে আমার জন্য চরম চ্যালেঞ্জ। সার্ভিস প্রোভাইডারদের মোট আয়ের 70% আসে কর্পোরেট গ্রাহকের কাছ থেকে, বাসাবাড়ি থেকে আসে 30%। বর্তমানে অফিস বন্ধ থাকায় 10% বিলও এখন পাওয়া যাচ্ছে না। আবার সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বাসাবাড়ি থেকেও বিল সংগ্রহে বিড়ম্বনা তৈরি হচ্ছে। আমাদের ব্যান্ডউইথ কিন্তু ঠিকই চলছে, বাট আমরা বিল কালেক্ট করতে পারছি না। গত মাসে আমরা অনেক কষ্টে আমাদের এমপ্লয়ীদের স্যালারি দিয়েছি। আমরা আইএজি এবং NT10 যাদের কাছ থেকে আমরা বাল্ক ব্যান্ডউইথ কিনে নিয়ে আসি, তাদের পেমেন্ট করতে পারিনি। এই মাসে আমাদের বিল কালেকশনের যা অবস্থা, আগামী মাসে কিভাবে আমরা আমাদের এমপ্লয়ীদের স্যালারি দিব, আমরা সেই সংখ্যায় আছি।
দেশ জুড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে 610 কোটি টাকার প্রণোদনা চেয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের তথ্যানুযায়ী গ্রাহক পর্যায়ে মোট ব্যবহৃত ব্যান্ডউইথের 60% বেশি সরবরাহ করছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা একটু আবারও ইউরোপের করোনা পরিস্থিতির খবরাখবর জানতে চাই। এই মুহূর্তে ব্রিটেন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন টেমসাইড হসপিটালের চিকিৎসক নজরুল ইসলাম। ডাক্তার নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, ব্রিটেন তো অনেক কঠিন সময় পার করছে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে। আপনার কাছে জানতে চাই যে আসলে এই করোনা ভাইরাসকে ঠেকাতে ব্রিটেন আসলে কী ধরনের নীতি গ্রহণ করেছে? জি, আপনি কি শুনতে পারতেছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনারা জানেন ব্রিটেনে, ইউকেতে অ্যাকচুয়ালি লকডাউন একটু দেরিতে শুরু হয়েছে, এজন্য ইউকেতে ইনফেকশনের মাত্রা একটু বেশি। বাট তারা যে সময় লকডাউন শুরু করেছে, তাদের প্রধান স্লোগান হলো স্টে এট হোম এন্ড সেভ আওয়ার NHS। এন্ড তারা হোম আইসোলেশনের উপর, তাদের লক্ষ্য দেখা দিছে, তাদের হোম আইসোলেশনের উপর বেশি জোর দিয়েছে। আর সোশ্যাল ডিস্টেন্সটা এইটাই বেশি মেনটেন করতেছে। এখন আপনি যদি শপিং সেন্টারে যান, দেখবেন অনেক লম্বা কিউ, 2 মিটার, একজনের আরেকজনের দূরত্ব হইল সবসময় 2 মিটার, এইটা তারা মেনটেন করতেছে। আর এখন প্রথম দিকে ওই যে টেস্টটা এত অ্যাভেলেবল ছিল না, এখন তো প্রত্যেকদিন 100,000-এর মতো টেস্ট করতেছে। আর ওই যে অনেক ফ্রন্টলাইন ওয়ার্কার যারা, তাদের জন্য অনেক ইজি করে দিছে টেস্ট করা। আর যাদের বয়স 65-এর উপরে, তাদের ওই যে টেস্ট করা এইটা অনেক ইজি এখন। আর যাদের এখন লক্ষণ দেখা দেয়, তারা সরাসরি ওই যে অনলাইনে বুকিং করে তারা টেস্ট করতে পারে। আর মেইন থিং হলো এইখানে ওই যে আউটডোর গুলা, যে সময় তারা লকডাউন করছে, ওইগুলা সবগুলা আউটডোর, ওইগুলা বন্ধ করে দিছে। জেনারেল প্র্যাকটিস সার্ভিস এইটা লিমিটেড করে দিছে। ম্যাক্সিমাম হলো ওই যে ফোন কনসালটেশন। ডাক্তার নজরুল, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমরা আসলে সেখানকার চিকিৎসক যারা, ফ্রন্ট লাইনার্স যারা, তারা যে চিকিৎসা দিতে যেয়ে ঠিক কী ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। এইটা এখন আপনারা জানেন সবখানেই পিপিই একটা প্রবলেম, এইটা ওয়ার্ল্ড ওয়াইড। সো আমাদের এইখানে পিপিই আমরা পাচ্ছি, বাট এইটা অ্যাকর্ডিং টু পাবলিক হেলথ ইংল্যান্ডের গাইডলাইন অনুযায়ী। বাট এটা ওই যে প্রপার পিপিই যেটা অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এইটার গাইডলাইন অনুযায়ী আমরা পিপিই অনেক ক্ষেত্রেই পাচ্ছি না। বাট যারা ওই যে এরোসল ডিজেনারেটিং প্রসিডিউর করে, ওই সময় প্রপার পিপিই যেটা N95 মাস্ক ওইগুলা পাওয়া যায়। বাট আমি AMU-তে পেশেন্ট, সাসপেক্টেড করোনা পেশেন্ট এন্ড ওই যে পেশেন্ট দেখি, ওইগুলাতে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড পাবলিক হেলথ ইংল্যান্ডের গাইডলাইন অনুযায়ী, বাট এটা ওই যে N95 মাস্ক ওইগুলো আমরা পাই না। ডাক্তার নজরুল, আপনাকে থামাতে হচ্ছে, আমাদের সময় স্বল্পতা রয়েছে। আমরা বুঝতে পারছি পরিস্থিতি, আপনারাও অনেক কঠিন সময়ের মধ্য দিয়েই আপনাদের সেবা কার্যক্রম চালু রেখেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার নীতি গ্রহণ করেছে কানাডা। সেই পরিকল্পনা বাস্তবায়নে এবার নতুন এক টেস্টিং কিট উদ্ভাবন করেছে দেশটি, যাতে মাত্র 1 ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণের ফলাফল পাওয়া সম্ভব। এদিকে পিপিই সংকট কাটাতে চীন থেকে প্রায় 80 লাখ মেডিকেল সরঞ্জাম আমদানি করেছে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানভীর ইউসুফ রনি।
In Canada, more than 330,000 people. মহামারী করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে শুরু থেকেই সর্বোচ্চ সংখ্যক স্বাস্থ্য পরীক্ষার নীতি গ্রহণ করে কানাডা। তারই ধারাবাহিকতায় এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন নতুন একটি টেস্টিং কিট উদ্ভাবন করেছে দেশটি। গুয়েলফেয়ার প্রিসিশন বায়ো মনিটরিং কোম্পানির এই টেস্টিং কিটটি সহজে বহনযোগ্য এবং ল্যাবরেটরি টেস্টের মতোই সঠিক ফলাফল দেয়। এর আগে অটোয়ার স্পার্টান বায়োসায়েন্স এর র্যাপিড টেস্টিং কিটকে অনুমোদন দেয় কানাডার স্বাস্থ্য বিভাগ। দুটি কিটেরই ব্যবহার শুরু করেছে ফেডারেল সরকার। স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আক্রান্তের সঠিক তথ্য এবং পরিসংখ্যান জানা সম্ভব। এ কারণে আমাদের লক্ষ্য সর্বোচ্চ সংখ্যক স্বাস্থ্য পরীক্ষা, আর সেটি নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে চীনের সাথে কূটনৈতিক সংকট সত্ত্বেও দেশটি থেকে প্রায় ৮০ লাখ মেডিকেল সরঞ্জাম আমদানি করেছে কানাডা, যার মধ্যে মাস্ক, গ্লাভস সহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ফলে কানাডার পিপিই সংকটের নিরসন হবে। যে কিটগুলো অনুমোদন দিয়েছে সেগুলো বর্তমানে আমাদের ডিএইচএল এর মাধ্যমে এই এয়ারপোর্ট থেকে, মিরাবেল এয়ারপোর্ট থেকে এক্সপোর্ট হইতেছে। করোনা সরঞ্জাম এবং ভাইরাস পরীক্ষা বাবদ এখন পর্যন্ত $৬৬২ মিলিয়ন বরাদ্দ দিয়েছে কানাডা সরকার। তানফির ইউসুফ রনি, মন্ট্রিয়াল, কানাডা। দর্শক, কানাডার পরিস্থিতি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী তানফির ইউসুফ রনি। যত টেস্ট তত ব্যবস্থা, অর্থাৎ যত বেশি ভাইরাসের শনাক্ত করা যাবে তত বেশি প্রতিরোধ কিংবা প্রতিকার করা যাবে, এই ফর্মুলা নিয়ে এগুচ্ছে কানাডা। কানাডার গুয়েলফে একটি গবেষণার প্রতিষ্ঠান সম্প্রতি একটি করোনা ভাইরাস কিট আবিষ্কার করেছে। এর মাধ্যমে 1 ঘন্টার মধ্যে জানা যাবে করোনা ভাইরাসের ফলাফল। কানাডায় এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৬,৭০০। এর মধ্যে 6 বাংলাদেশি সহ মৃত্যুবরণ করেছেন ৩,৬৫০ জন। ভারতে মদ কেনার দীর্ঘ লাইন আর হুড়োহুড়ি নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বেই। 40 দিন পর দোকান খোলার খবরে সোমবার রীতিমতো মাতামাতি দেখা যায় মদ নিয়ে। লকডাউনের মধ্যে কড়াকড়ি আর শারীরিক দূরত্বের তোয়াক্কা করেনি মানুষ। এই অবস্থায় আজ থেকে মদের দামে 70% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে নয়াদিল্লি। কড়া রোদের মধ্যে এই অপেক্ষা ত্রাণ বা সহায়তার জন্য নয়। দীর্ঘ 40 দিন পর খুলেছে মদের দোকান। নয়াদিল্লিতে মদ কিনতে তাই রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। কোথাও কোথাও দেখা গেছে কয়েক কিলোমিটার লম্বা লাইন। 1.5 মাস পর সোমবার থেকে লকডাউন শিথিল হয়েছে ভারতের কিছু কিছু এলাকায়। মদের দোকান সহ কিছু ব্যবসা সীমিত পরিসরে খোলার অনুমতি দেওয়া হয়েছে শারীরিক দূরত্ব পালনের শর্তে। কিন্তু কে শোনে কার কথা? সবার আগে মদ কিনতে শুরু হয় হুড়োহুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু জায়গায় লাঠিচার্জ করতে হয় পুলিশকে। 1.5 মাস হয়ে গেছে, কিভাবে ধৈর্য ধরে রাখবে মানুষ? আমিও আর ধৈর্য ধরে রাখতে পারছি না। অন্তত 2-1টা বোতল আমাকে নিতেই হবে। একে তো মদের স্বল্পতা, তার উপর দীর্ঘদিন পর দোকান খুলেছে, তাই এমন পরিস্থিতি। সরকারি নির্দেশনা অনুসারে মদের দোকান খুলেছে সকাল 9টায়, কিন্তু অনেক জায়গায় রাত থাকতেই সিরিয়াল দিয়েছে মানুষ। সোমবার প্রথম দিনে মদ না পেলেও দোকান খোলার খবরেই খুশি ভোক্তারা। অনেকে তো রীতিমতো উদযাপন করেছেন আনন্দের সংবাদ। মহামারী ভুলে মদ নিয়ে এমন মাতামাতি দেখা গেছে প্রায় সব প্রধান শহরেই। গণমাধ্যম বলছে মদ বিক্রি থেকে দিনে অন্তত 700 কোটি রুপি রাজস্ব পায় ভারত। বিশ্লেষকরা বলছেন অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে বিপুল এ রাজস্বের জন্যই খোলা হয়েছে মদের দোকান। মুজরিবিন তারেক, যমুনা নিউজ। ভালো অধিনায়ক হবেন তামিম ইকবাল, বলেছেন সদ্য অধিনায়কত্ব ছাড়া মাশরাফি বিন মর্তুজা। সাফল্য পেতে মনের কথা শোনার পাশাপাশি সৌম্য, লিটন আর মুস্তাফিজদের পাশে থাকার পরামর্শ দিয়েছেন ম্যাশ। এদিকে তামিম ইকবাল বলেছেন অধিনায়কত্ব গুণ তো বটেই, তবে মাশরাফির রুমের আড্ডাটা সবচেয়ে বেশি মিস করবে পুরো দল। করোনার পরিস্থিতিতে সমর্থকদের আনন্দ দিতে মুশফিক রিয়াদের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে মাশরাফির মুখোমুখি হয়ে এসব আলোচনা করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটে নেতৃত্বে পালাবদল হচ্ছে। মাশরাফির হাত থেকে এখন অধিনায়কের আর্ম ব্যান্ড তামিম ইকবালের হাতে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন তামিম ও মাশরাফি।
মাশরাফির হাত ধরে অনেক জয়ের সাক্ষী হয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের কাছ থেকে টাইগারদের নয়া ওয়ানডে অধিনায়ক তামিম পেলেন শুভকামনা। তুই যদি বুঝাইতে পারিস তোর প্লেয়ারদেরকে যে তুই তোর যতটুকু সম্ভব তুই ততটুকু পুরোটুক করবি, হয়তোবা তুই চিল্লায় না বা অন্য কিছু না, যেভাবেই হোক সুন্দরভাবে বুঝাইতে পারবি, তখন আমার বিশ্বাস যে সবাই তোর জন্য হলো সেরাটা দিবে। ম্যাচ চলাকালীন মাশরাফির স্টিঙ্ক খুবই কার্যকর। সেই রহস্য এবার জানতে চাইলেন তামিম। লেচার ব্যাটিং করতেছে আর মেহেদীকে আপনি বল দিয়ে দিচ্ছেন, আমি আপনাকে যা বলছি মাশরাফি ভাই মেহেদীকে দিয়েন না, হ্যাঁ, তা আপনি আমাকে বললেন করতে দে, তো সেকেন্ড বল আউট হয়ে গেল। যে আপনার সাথে কোনো স্পেশাল একটা কিছু পাওয়ার জিম টিম কিছু একটা আছে ভাই। লম্বা সময় মাশরাফির ডেপুটি ছিলেন তামিম ইকবাল, তাই তো ড্রেসিং রুমে অনেক মতের অমিল হয়েছে কথা কাটাকাটিও। ভক্তদের সামনে সেগুলো তুলে ধরেছেন এই দুই তারকা। সাকিবকে টিমে খেলানো নিয়ে তোর কিন্তু অনেক কথা আছে। যদি ধরেন আমি আরো একসাথে আউট হয়ে যাই তাহলে টিমের উপর অনেক বড় প্রেসার পড়বে। আপনি একজন ছিলেন যে আপনি, আর সাকিব ওয়াজ অবভিয়াসলি অনেক কনফিডেন্ট ছিল, হি ওয়ান্টেড টু ব্যাট এট 3। 2015 বিশ্বকাপের কঠিন সময়ে তামিমের পাশে থাকার জন্য মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছেন, আর ম্যাচ তামিমকে স্মরণ করে দিয়েছেন তার ক্যারিয়ারের পেছনে বড় ভাই নাফিস ইকবালের অবদান। এত পরিমাণে আমি আপনার পিটাইছি এই ডোমেস্টিকে যে রাত্রে বলে তামিম বলে ভয়ে উঠে যেতে। আমি যখন দেখলাম যে তুই এমনি রান করিস না, কাকে রান করে তোকে তো রান করার সুযোগ দিতে হবে। তবে কেবল সিরিয়াস বিষয় নয়, অনেক মজার খুনসুটি হয়েছে আলোচনায়। মানে আমি অ্যাকচুয়ালি আপনাকে ধরে কান্না করে দিচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ ক্রাইং। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের করোনা আপডেটের আয়োজন, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।